পুনেতে লোকেটেড WNS গ্লোবাল সার্ভিস নামের এই কোম্পানির পার্কিং লটে আজকে এমন কিছু হবার ছিল যেটা ওখানে থাকা লোকেরা কোনোদিনও কল্পনাও করেনি। আর এই সব ঘটনা তখন ঘটে যখন সন্ধ্যেবেলা ভিড়ভাড়টা সবচেয়ে বেশি ছিল, কারণ ডে শিফট অফ হওয়ার পর মানুষ ঘর যাবার জন্য বেরোচ্ছিল আর নাইট শিফটের জন্য লোক অফিস যাচ্ছিল। এই কোম্পানির পার্কিং এর এই ভিডিও ফুটেজটা দেখলে আপনার মনে হবে এখানে কোনো সার্কাস চলছে আর লোকে ভিড় করে সেটা দেখছে, কিন্তু সত্যি তো এটা কোনো নাটক না। এটা দিন দাঁড়ে একটা মেয়েকে খুন করার ফুটেজ। ভিডিওতে হোয়াইট টি শার্ট পরা এই ছেলেটার নাম কৃষ্ণা সত্যনারায়ণ কানোজিয়া, আর এই ভিডিওতে ব্ল্যাক টপ পরে যে মেয়েটা বসে আছে রাস্তায় তার নাম সুবদা কোডারে, যে যন্ত্রণায় ছটপট করছে মাটিতে পড়ে, কারণ এখানে ছেলেটার হাতে একটা চপার আছে যেটা দিয়ে মেয়েটাকে বারবার হামলা করা হয়েছে। মেয়েটার হাত দিয়ে ঝরঝর করে রক্ত বেরোচ্ছিল আর সে যন্ত্রণায় ছটপট করে কাঁদছিল। খোলামেলা পাবলিকালি জায়গায় ছেলেটা হামলা করার পর সেখানেই ছুরি হাতে ঘোরাঘুরি করে। অবাক করা বিষয় এটা যে এই সবকিছুই একটা পাবলিকালি ভিড়ভাড় জায়গায় হয়েছিল, যেখানে সবাই এটা এমন ভাবেই দেখছে যেন এটা সার্কাস হচ্ছে। আর শুধু তাই নয়, নিজের ফোন থেকে সবাই ভিডিও করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিন্তু কেউ আগে এগিয়ে এসে ছেলেটাকে বাধা দেয়নি বা ছাড়ায়নি। চলুন জানা যাক ঠিক কি হয়েছিল সেদিন, ছেলেটা কেন মেয়েটাকে খুন করতে চাইছিল। ওয়েলকাম টু অ্যানাদার নিউ এপিসোড। আমি সাগর, চলুন শুরু করা যাক। 28 বছরের সুবদা কোডারে 2018 নিজের MBA কমপ্লিট করার পর WNS গ্লোবাল সার্ভিসেস নামের একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে অ্যাজ আ সিনিয়র অ্যাসোসিয়েট পোস্টে কাজ করত। আর সেই কোম্পানিতে প্রায় 6 বছর ধরে কাজ করত। সুবদার ফ্যামিলি রত্নাগিরির কাছে চিপলুর নামে একটা জায়গায় থাকতো, কিন্তু পরে তারা মহারাষ্ট্রের সাতারা ডিস্ট্রিক্টে কারাডে সেটেল হয়ে যায়। সুবদার ফ্যামিলির কারাডাতেই একটা ইলেকট্রিক্যাল শপ ছিল। সুবদা পুনেতে যেহেতু জব করত, তাই সে পুনের কাদরেজে একটা রেন্টেড হাউসে ভাড়া থাকতো। সুবদার সঙ্গেই ওই কোম্পানিতেই 30 বছরের কৃষ্ণা সত্যনারায়ণ কানোজিয়াও জব করত, আর সে থাকতো শিবাজি নগরে। সে অ্যাজ আ জুনিয়র অ্যাকাউন্টেন্সের পদে জব করত। আর এখান থেকে সুবদা আর কৃষ্ণার পরিচয় শুরু হয়। পরে তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। কয়েক মাস পর কৃষ্ণা ওই কোম্পানিটা ছেড়ে দিয়েছিল, আর তার 1 বছর পর আর এই ঘটনার প্রায় 4 মাস আগে সে এই কোম্পানিতেই অ্যাজ আ সিনিয়র অ্যাকাউন্টেন্সের পদে জয়েন করে। পুরো কোম্পানির মধ্যে কৃষ্ণার সবচেয়ে কাছের ছিল সুবদা, আর তারা দুজনের খুব ভালো বন্ধু ছিল। একদিন সুবদা কৃষ্ণাকে খুব করুণ ভাবে বলে যে তার বাবার হাই ব্লাড সুগারের প্রবলেম আছে, আর যেহেতু কন্ডিশন খুবই সিরিয়াস তাই ডক্টর অপারেশন করতে বলে, কিন্তু তার কাছে এতটা পয়সা নেই যে তার বাবাকে সে অপারেশন করাতে পারে। সুবদা এই কারণটা বলেই তার থেকে 25,000 টাকা ধার করে। কৃষ্ণাও তার বন্ধুকে বিপদের মুখে দেখে সে তার নিজের সেভিংস থেকে তাকে 25,000 টাকা দিয়ে দেয়। আর দেখতে দেখতে কয়েক মাসের মধ্যেই সুবদা কৃষ্ণার থেকে কখনো 25,000 টাকা, কখনো 50,000 টাকা, কখনো 30,000 টাকা এইভাবে ধার করতে থাকে। আর প্রতিবারই তার বাবার মেডিকেল কন্ডিশনের কথা বলেই ধার করত। আর কৃষ্ণা দেখতে দেখতে তাকে প্রায় 4 লাখ টাকা ধার দিয়ে দেয়। খালি একবার ভাবুন যে কতবার সুবদা কৃষ্ণাকে পয়সা চেয়েছে আর কৃষ্ণাও তাকে দিয়েছে। কৃষ্ণার অপথালমিক ডিসঅর্ডার ছিল। আই এম সরি যদি এটা ভুল প্রোনাউন্স করে থাকি, প্লিজ নিচে টেক্সটটা পড়ে নেবেন। এনিওয়েজ, এটা তার একটা চোখে প্রবলেম ছিল, যার জন্য তাকে প্রতি 2 বছর ছাড়া একটা মেডিকেল প্রসেসের মধ্যে দিয়ে যেতে হতো। আর জুন 2024-এ তার এই সার্জারিটা হবার কথা ছিল। যেহেতু কৃষ্ণা জানতো যে তার এই সার্জারির জন্য পয়সার দরকার পড়বে, তাই সে আগে থেকেই সুবদাকে চাইতে শুরু করে। আর তারপর সেটাই হয় যেটা মানুষকে ধার দিলে হয়, পরে দেবো, এখন প্রবলেম আছে একটু, এই সবই আর কি। সুবদাও ঠিক তেমনই করে। সে কৃষ্ণার থেকে কিছুদিনের টাইম নেয় আর বলে যে কিছুদিন পর আমি টাকা ফিরিয়ে দেবো। ধীরে ধীরে দিন কেটে যায়, কিন্তু সুবদাকে দেখে মনে হচ্ছিল না যে সে কৃষ্ণার টাকা ফেরত দেওয়ার জন্য কোনো রকম ইন্টারেস্টেড আছে। সুবদা অফিসের মধ্যে নর্মালি বিহেভ করতো, কিন্তু যখনই কৃষ্ণা তাকে পয়সার কথা বলতো সে তার বাবার শরীর খারাপ, তারপর ওষুধপত্র কিনতে হবে, এইসব বলে কাটিয়ে দিত। কৃষ্ণার কাছে শুধু চাওয়া ছাড়া আর কোনো উপায়ও ছিল না। ধীরে ধীরে কৃষ্ণার এটা মনে হয় যে সুবদা তার বন্ধুত্বের আনফেয়ার অ্যাডভান্টেজ নিচ্ছে। সেই জন্য কৃষ্ণা সত্যিটা জানার জন্য সুবদার বাবার কাছে পৌঁছে যায়। আর সেখানে গিয়ে সে এমন একটা সত্যের মুখোমুখি হয় যেটা সে এক্সপেক্টই করেনি। সুবদার বাবা কৃষ্ণাকে বলে যে তার কোনো রোগও নেই আর তার কোনো সার্জারিও হয়নি। এটা শুনে কৃষ্ণার পায়ের তলা থেকে মাটি সরে যায়, যে সে যাকে বন্ধু ভেবে টাকা ধার দিয়েছে সে অ্যাকচুয়ালি ধার নেয়নি, সে তাকে ঠকিয়েছে। কৃষ্ণা এটা রিয়েলাইজ করেই তার রক্ত গরম হয়ে যায় আগে। সেই সময় তার মাথা এতটাই গরম হয়ে গেছিল যে সে কোনো কিছু ঠিক ভুল বিচার করতে পারছিল না। আর এই কারণে 7 জানুয়ারি সন্ধ্যে 6টার সময় সুবদাকে তার সঙ্গে দেখা করতে বলে। সুবদা 6:30 থেকে ডিউটি ছিল। সুবদা যখনই অফিসের পার্কিং লটে পৌঁছায় তখনই কৃষ্ণাকে হাসতে হাসতে সামনে থেকে আসতে দেখতে পায়। সুবদার সেই সময় কোনো আইডিয়াই ছিল না যে এই সন্ধ্যেটাই তার জীবনের শেষ সন্ধ্যে, কারণ কৃষ্ণার হাসির পেছনে উদ্দেশ্য কিছুটা অন্যরকমই ছিল। কৃষ্ণার প্ল্যান ছিল যে সে সুবদাকে লাস্ট বারের মতো পয়সা চাইবে, কিন্তু সুবদার উত্তর শুনে কৃষ্ণার পুরো মাথা গরম হয়ে যায়। সুবদা তাকে ক্লিয়ারলি পয়সা দেওয়ার কথা ডিনাই করে দেয়। সে পরিষ্কার বলে দেয় যে সে তাকে পয়সা ফেরত দেবে না। সুবদার এই কথাটা শুনে কৃষ্ণা
কৃষ্ণা খুব জোর রেগে যায়, নিজের সাথে আনা সেই চপারটা আর সেটা সে সুবদার রাইট হ্যান্ডের এলবোর কাছে বারবার চপায়। ইঞ্জুরি হওয়ার সঙ্গে সঙ্গেই সুবদা মাটিতে পড়ে যায়, আর সেখানে থাকা ভিড়গুলো পুরো সার্কাস দেখার মতো দাঁড়িয়ে দেখছিল, কেউ কেউ ভিডিও বানাচ্ছিল। সুবদা যাই হোক করে ফোনটা বের করে তার বাবাকে কল করে সব কথা বলতে শুরু করে, কিন্তু সেই সময় কৃষ্ণা এসে ফোনটা কেড়ে নেয় আর তার বাবাকে ফোনে বলে যে এবার তুমি পয়সা ফেরত দেবে, আর এটা বলে তার হাতে রাখা চাকুটাকে ফিকে ফেলে দেয়। আর ঠিক সেই সময় ভিড়ের মধ্যে থেকে সবার বাহাদুরি জেগে ওঠে, যেটা এতক্ষণ কিন্তু ছিল না যখন সে অ্যাটাক করছিল চাকু দিয়ে। আর এট দি এন্ড সেই ভিড় থেকে বীর পুরুষরা বেরিয়ে এসে তাকে পিঠে পুলিশের হাতে তুলে দেয়। যেহেতু সুবদাকে খুবই একটা ধার চাকু দিয়ে অ্যাটাক করা হয়েছে, তাই তার হাতের কিছু নার্ভ সিস্টেম পার্মানেন্ট ড্যামেজ হয়ে যায়। কিন্তু সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে সুবদার লো ব্লাড সুগারের প্রবলেম ছিল, তাই যতক্ষণে ভিড় তাকে রেসপন্ড করে আর অ্যাম্বুলেন্সে করে হসপিটালে পাঠায়, ব্লাড ক্লটিং না হওয়ার কারণে এক্সেসিভ ব্লিডিং হয়ে যায়। ডক্টররা পরে বলে যে তারা খুবই চেষ্টা করেছিল, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার চিকিৎসার সময় মৃত্যু হয়। আপাতত সুবদার ছোট বোন সাধনা কারাডে কৃষ্ণার এগেনস্টে পুলিশ কমপ্লেন করে, সেই জন্য পুলিশ কৃষ্ণাকে বিএনএস সেকশন 1031 আর্মস অ্যাক্ট সেকশন 4 অ্যান্ড 5 এর আন্ডারে কেস রেজিস্টার করে তাকে গ্রেপ্তার করে। পুলিশ এটাও ক্লিয়ার করে দেয় যে পুরো কেসটাই পয়সার লেনদেন নিয়ে, আর এর মধ্যে রিলেশনশিপ নিয়ে কোনো অ্যাঙ্গেল নেই। এখনো পর্যন্ত এটা জানা যায়নি যে সুবদা ওই পয়সা দিয়ে কি করেছে। সোশ্যাল মিডিয়ায় কিছু লোক বলছে যে সুবদা ওই পয়সাটা নিয়ে আইয়াসি করেছে, মানে ফুর্তি করে উড়িয়ে দিয়েছে আর কি। কিন্তু কৃষ্ণা যখন ওই পয়সাটা চায় তখন তাকে ফেক কেসের মধ্যে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেয়, যদিও পুলিশের তরফ থেকে এই অ্যাঙ্গেলের কোনো স্টেটমেন্ট আসেনি। আর তাছাড়া কৃষ্ণাও এখনো পর্যন্ত এরকম কোনো স্টেটমেন্ট দেয়নি। দেখুন, ধার না তো নেওয়া ভুল না তো দেয়া ভুল, ডিপেন্ড করে কোন সিচুয়েশনে নিচ্ছে আর কে কাকে ধার দিচ্ছে। কিছু লোক ধার নেওয়ার সময় তো কেঁদে কেটে নিয়ে নেয়, কিন্তু যখনই একবার সে পয়সাটা পেয়ে যায় সেটা তার নিজের পয়সা বলে মনে করে। এমনটা করা মোটেও উচিত না। যার পয়সা যেই উদ্দেশ্যে নিচ্ছে সেই কাজে লাগার পর তাকে ফিরে দেওয়া উচিত। মোস্ট কেসে দেখা গেছে যে যখন মানুষ কোনো কাজের জন্য পয়সা ধার নেয় তখন সে সেই পয়সা তো ফিরিয়ে দেয়, কিন্তু যখন সেই পয়সা নিয়ে সে খরচা করে ফেলে সে আর ফেরত দিতে চায় না সেই পয়সা। সেই জন্য যে যাকে ধার দেবে তাকে ভালো মতো চেনা বা জানা উচিত যে সে কি জন্য পয়সা নিচ্ছে, তারপরেই তাকে ধার দেওয়া উচিত। আর নয়তো মারাঠিদের মধ্যে একটা কথা খুব প্রচলন আছে যে ধার ততটাই দাও যতটা আর ফিরে পাওয়ার আশা করবে না। আর এই ক্ষেত্রে সুবদা কৃষ্ণাকে যখন যেমন অ্যামাউন্টের পয়সা চেয়েছে সে তখন তার সেভিংস থেকে ততটাই অ্যামাউন্ট দিয়ে দিয়েছে। 4 লাখ টাকা বন্ধুকে ধার দেওয়া মুখের কথা না। যদি সে ফ্যামিলি মেম্বারদের মধ্যে কেউ হতো তাহলে নয়, এটা অন্য ব্যাপার ছিল। আর যেহেতু তার নিজেরও একটা সার্জারি ছিল তাই তার বুঝে শুনেই ধার দেওয়ার দরকার ছিল। এই ক্ষেত্রে ভুলটা কিছুটা কৃষ্ণারও ছিল আর সুবদার তো অবভিয়াসলি ছিল, কিন্তু তার মানে এই না যে সে তাকে মার্ডার করে দেবে। মানছি 4 লাখ টাকা অ্যামাউন্টটা খুবই বড় ছিল, কিন্তু কারো জীবনের থেকে বড় না। সুবদা কি জন্য পয়সা নিয়েছে সেটা তো এখনো পর্যন্ত জানা যায়নি। আর একটা কথা, অনেক সিরিয়াস সিচুয়েশনে আমরা দেখি যে কিছু মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর ভিডিও করছে, কিন্তু তারা কোনো রকম হেল্প করছে না বা কেউ এগিয়ে আসছে না। এগুলো যখন আমরা মোবাইল ফোনের স্ক্রিনের মাধ্যমে দেখি তখন তো আমাদের এগুলো দেখে মনে মনে খুবই রাগ হয়। কিন্তু আবার ভাবুন তো, আপনি বা আমি যদি ওই জায়গায় দাঁড়িয়ে থাকতাম আমরা কি এগিয়ে যেতাম? আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি এটা ভাবতাম না যে অন্য কেউ এসে ঠিক বাঁচিয়ে নেবে, বা নিজেদের জীবনে রিস্ক নিয়ে কেনই আমি এগিয়ে যাব, অন্য কেউ যাক, গেলে তারপরে আমি যাব। তাই এই ক্ষেত্রে এখানে পুরোপুরি দোষ পাবলিকেরও দেয়া যায় না, কারণ তার হাতে একটা চাকু ছিল। কেউ তো আর নিজের জীবনে রিস্ক নিয়ে এগিয়ে যাবে না। তো এই ছিল আজকের কেস। অনেকদিন ছাড়া ছাড়া ভিডিও আসছে, আসলে প্রচুর কাজের চাপ। যাই হোক, ভিডিওটা একটা লাইক করবেন আর একটা সুন্দর কমেন্ট করে দেবেন, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এটা আপনার জন্য তো ফ্রি, কিন্তু আমার জন্য খুবই মূল্যবান। চলুন দেখা হবে নেক্সট ভিডিওয়ে। টেক কেয়ার ইয়োরসেলফ, বাই।